যেই গল্পটি আমি এখন পড়ব, আমরা বুদ্ধি দিয়ে তার কোনো ব্যাখ্যা করতে পারবো না। বুদ্ধির অতীত অনেক কিছু থাকে, ঠিক সেই রকমই একটি গল্প, মিডিয়াম, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শুনবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা শুনি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মিডিয়াম। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াগাঁয়ের ভূতের ভয় থেকে প্লাসিদ, মিডিয়াম তত্ত্ব, রাত বিরতি, সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত। সেখানে আস্তিক, নাস্তিক, স্কেপটিক বা অ্যাগনস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয় একেবারে প্যালিওলিথিক আদিম যুগে। সুতরাং অশরীরী তত্ত্বে যারা আস্তিক্যবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না। চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে। তবু সব কিছু বৈজ্ঞানিক তর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতকগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনো দিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যক্তি একদিন সব কিছুর নিঃশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতকগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে। এই রকম একটা ঘটনা এখানে আমি বলবো। এ ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেইটুকুই বলবো। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন। প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিম বাংলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারে করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে আসতাম। আমরা বলুম এই জন্য যে ডেলি প্যাসেঞ্জারে করতুম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুনসেফ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম, চা খেতুম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনুর্বর কাকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত ওপরে উঠেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণিমনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ছিল ডাকাতির জন্য বিখ্যাত। ওসব উপদ্রব আর শোনা যায় না, কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। 2-1টা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনো দিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতকগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথানিয়মে 7:22 ট্রেনই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ ছেঁড়া বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনও ঘন মেঘে একটা আলকাতরার আস্তর দিয়ে মোড়া। যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে। কারণ সন্ধ্যের পর স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি
একটা দীর্ঘশ্বাস ফেললুম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলুম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামলো। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাকরের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতর বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থাটা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গুঁড়ি পড়ছে তিত্তির করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুললে, হেসে বললে, এই রাতে ফিরবেন? থেকে যান আমার দোকানে। বললুম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আর একটা কথা অবশ্য বলা গেল না, সে তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আগে আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিলে। জিজ্ঞেস করলুম, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55 গাড়িতেই নামলেন। তখন ভেঙে বৃষ্টি আসছিল, বাদ চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিলুম, রাজি হলেন না। বললেন বোবো করে চলে যাবেন। বোবো করে চলে যাব আমিও ভাবলুম। তারপর সে ঘন কালো অন্ধকারে তিত্তিরে বৃষ্টির ভেতরে সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লুম। 15 মিনিটের মধ্যে মাঠের রাস্তা এসে পড়ল। দুধারের নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঝির আওয়াজ, আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব। তবু এই অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলুম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলে বিএসএ বাইক। আমার মনের শাসন না মেনেই সে যেন শো শো করে উড়ে চলল। থামো হে সেন, থামো। অন্ধকার ছিঁড়ে যেন তারের মতো স্বর উঠল একটা। প্যাডেলে আচমকা পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো, প্রিয়নাথ। অত তাড়া কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতর তোমার জন্য হা পিত্তেস করে দাঁড়িয়ে আছি। বিস্ময় আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কী হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতর কি করছিলে? প্রিয়নাথ বললে, সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কী এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলেই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল। বলল, বলছি তো, সে অনেক কথা। গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার ক্যারিয়ারে আমায় তুলে নাও। বেশ, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। দেখেছো কাণ্ড? জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। হাড়ের ভেতরটা শুধু কাঁপছে ঠকঠক করে। পড়ে গিয়েছিলে? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়। একেবারেই অতল জলের ভেতর, কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলাম। যাক, বাড়ি ফিরেই শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালুম। তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসল। একটা ঝাঁকুনি লাগলো। টের পেলুম সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে ধরেছে। এই ভিজে রাস্তায়, এমন অন্ধকারে আর একটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলুম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত বিএসএ সাইকেল সনসন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও যেন কখন নিঃশেষে মুছে গেল মন থেকে।
প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটু উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বললুম, ও কি, খোয়াইতে বান এলো নাকি? এইবারে বিচিত্র ব্যাপার ঘটল একটা। প্রিয়নাথ আমার কথায় জবাব দিলে, কিন্তু পিছনের ক্যারিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে 15 হাত সম্মুখে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ ডেকে বলল, নামো সেন, নামো। ধানের জলে বোম্বাইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগুলে খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলুম, এখনও নামো সেন, এখনও নামো, নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। সেকেন্ডের মধ্যে সবটা ঘটল জানি না। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে। সাইকেলটা জড়িয়ে ধরে আমি পড়েছিলাম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3-4 ফুট জল কাদার তলায়। ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত প্রায় কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে।